হ্যালো গাইস, আজকে আমরা স্ট্রং রুটস বাই এপিজে আব্দুল কালাম এই পিসটা পড়ব। সো লেটস গেট স্টার্টেড। I was born into a middle class Tamil family in the island town of Rameshwaram in the erstwhile Madras state. তো যেহেতু এটা এপিজে আব্দুল কালাম নিজেই লিখেছেন, তো সেই জন্য ফার্স্ট পার্সন দিয়ে ন্যারেট করা হচ্ছে, সেই জন্য বলছেন আই। তাহলে এপিজে আব্দুল কালাম ওয়াজ বর্ন ইন আ মিডল ক্লাস ট্যামিল ফ্যামিলি। কোথায় জন্মগ্রহণ করেছিলেন? রামেশ্বরমে। গাইজ, এখানে রামেশ্বরম ইজ এ টাউন অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ইটস অ্যান আইল্যান্ড অলসো, মানে একটা দ্বীপ, এবং সেই দ্বীপে একটা টাউনের সৃষ্টি হয়েছিল এবং সেই টাউনটার নাম ছিল রামেশ্বরম। তো উনি ওখানে জন্মগ্রহণ করেছিলেন। ইন দি আর্স্টওয়াইল মাদ্রাস স্টেট। আর্স্টওয়াইল মানে যেটা আগে মাদ্রাস স্টেটতে অবস্থিত ছিল, মানে আগে গাইজ মাদ্রাস ওয়াজ আ স্টেট, তো সেটাকে পরে চেঞ্জ করা হয়। নাও দ্য নেম অফ মাদ্রাস ইজ চেন্নাই, অ্যান্ড এখন আর চেন্নাই আর স্টেট নেই, ইটস দ্য ক্যাপিটাল অফ তামিলনাড়ু। তামিলনাড়ুটাকে স্টেট করে দেওয়া হয়েছে, কিন্তু আগে নাম ছিল মাদ্রাস এবং সেটা একটা স্টেট ছিল এবং সেখানেই রামেশ্বরম ছিল। বাট দ্যাট ইজ দ্য রিজন আর্স্টওয়াইল কথাটা ইউজ করা হয়েছে, তার মানে আগে যেটা নাম ছিল মাদ্রাস। মাই ফাদার জৈনুল আবেদিন had neither much formal education nor much wealth. আমার বাবার, এপিজে আব্দুল কালাম বলছেন, আমার বাবার নাম ছিল জৈনাল আবেদিন। ওনার বেশি শিক্ষাও ছিল না এবং ওয়েলথ মানে সম্পদ, এবং উনি খুব বেশি সম্পদের অধিকারী ছিলেন না। মিনস হি ওয়াজ নট রিচ অর এডুকেটেড। Despite these disadvantages, he possessed great innate wisdom and a true generosity of spirit. Despite these disadvantages, মানে এই সমস্ত এই অসুবিধা থাকা সত্ত্বেও, দ্যাট মিনস শিক্ষিত ছিলেন না, আবার ওনার কাছে উনি বেশি ধনীও ছিলেন না, তা সত্ত্বেও হি পজেসড মানে অধিকারী ছিলেন। হি পজেস আ গ্রেট ইনেট উইজডম। ইনেট মানে ইনবর্ন। গাইজ, উইজডম মানে কি? জ্ঞান। নাও আমি তোমাদের এটা পয়েন্ট আউট করতে চাইছি গাইজ, আর একটা ইংলিশ হয়, দ্যাট ইজ নলেজ। নাও হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন নলেজ অ্যান্ড উইজডম? সো গাইজ, নলেজ মিনস you can gain knowledge through studies, but wisdom, you gain wisdom through your experiences. তাহলে আমি এখানে একটা জিনিস খুব সহজেই বলা যায় যে সাপোজ আর 30-year-old guy, একজন 30 বছর বয়স, এবং হি হ্যাজ সাপোজ 2 PhDs, দুটো পিএইচডি আছে, আর একজন 70 বছরের বৃদ্ধ, সে হয়তো 10th স্ট্যান্ডার্ড পর্যন্ত পড়েছে। দুজনের মধ্যে কিন্তু যে পিএইচডি করেছে, দ্যাট পারসন মে হ্যাভ মোর নলেজ, তার নলেজ বেশি থাকতে পারে, বাট দ্যাট 70-year-old গাই যে শুধুমাত্র 10th স্ট্যান্ডার্ড পর্যন্ত পড়েছে, তার কিন্তু উইজডম বেশি আছে। ওয়াই? বিকজ ওই ব্যক্তিটি জীবনটাকে বেশিভাবে দেখেছে এবং বেশি জিনিস এক্সপিরিয়েন্স করেছে। তো ঠিক সেই রকমই এই এপিজে আব্দুল কালামের বাবা, উনি এডুকেটেড ছিলেন না, বাট থ্রু লাইফ হি গেইনড আ লট অফ এক্সপিরিয়েন্স, এবং সেই এক্সপিরিয়েন্সটাকেই বলা হচ্ছে উইজডম। দ্যাট ইজ, সেই জন্য বলা হচ্ছে হি ওয়াজ এ ভেরি ওয়াইজ পারসন, মানে খুব জ্ঞানী ব্যক্তি ছিলেন। অ্যান্ড এ ট্রু জেনারসিটি অফ স্পিরিট মিনস সোল। জেনারসিটি মানে আমি যদি আমার কাছে কিছু থাকে, সেটা যদি আমি মুক্ত হস্তে এবং কোনো দ্বিধা না করেই দিতে পারি, দ্যাট মিনস আই এম এ জেনারাস পারসন। তো এপিজে আব্দুল কালাম বলছেন আমার বাবা ঠিক সেই রকমই একজন ব্যক্তি ছিলেন, যিনি মুক্ত হস্তে দান করতেন বা লোকের সাহায্য করতেন। হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট ইন মাই মাদার, আশি আম্মা, এবং উনি যেরকম ব্যক্তি ছিলেন, ঠিক ওনারই আরেকজন হেল্পমেট মিনস এপিজে আব্দুল কালামের মাদারের কথা বলা হচ্ছে, ওনার নাম ছিল আশি আম্মা। তো উনিও এক্স্যাক্টলি ওই রকমই একজন ব্যক্তি ছিলেন, ঠিক যেরকম এপিজে আব্দুল কালামের বাবা ছিলেন আ জেনারাস অ্যান্ড ওয়াইজ পারসন, অ্যান্ড এপিজে আব্দুল কালামস মাদার ওয়াজ অলসো জেনারাস অ্যান্ড ওয়াইজ। সো দে ওয়ার কাইন্ড অফ মেড ফর ইচ আদার। I do not recall the exact number of people she fed every day, but I am quite certain that far more outsiders ate with us
than all the members of our own family put together. এপিজে আব্দুল কালাম বলছেন আমার ঠিক মনে পড়ছে না যে প্রতিদিন আমার মা কতজনকে খাওয়াতেন, বাট আই এম কোয়াইট সার্টেন, কিন্তু এটা আমি একদম নিশ্চিত হয়ে বলতে পারি যে আমাদের ফ্যামিলি মেম্বার সবাই যত ছিল তার থেকে বেশি কিন্তু আউটসাইডাররা খেত প্রতিদিন। ওয়াই? বিকজ অফ মাই পেরেন্টস, বিকজ দে ওয়ার ভেরি জেনারাস। মাই পেরেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। রিগার্ডেড মিনস রেসপেক্টেড। বলছেন এপিজে আব্দুল কালাম বলছেন সেই সময় my parents were widely respected as ideal couples. My mother's lineage was the more distinguished. এপিজে আব্দুল কালাম বলছেন আমার lineage মানে গাইস ফ্যামিলি, তো my mother belonged from a very respected family, distinguished means respected and widely known. বেশ পরিচিতি ছিল আমার মায়ের তরফে যে ফ্যামিলি ছিল সেই ফ্যামিলিটার। One of our forebearers having been bestowed the title of Bahadur by the British, এবং forebearers means ancestors, পূর্বপুরুষ, এবং আমার মায়ের ফ্যামিলির একজন পূর্বপুরুষ তো ব্রিটিশদের কাছ থেকে বাহাদুর এই উপাধিটাও পেয়েছিলেন। I was one of many children. তো এপিজে আব্দুল কালাম বলছেন যে মানে ওনারা অনেকগুলো ভাই বোন ছিলেন, তার মধ্যে উনি একজন। A short boy with rather undistinguished looks, born to tall and handsome parents. কীরকম ছিলেন ছোটোবেলায়? শর্ট, একটু ছোটো ছিলেন হাইটে আর কি। অ্যান্ড উইথ রাদার আনডিস্টিংগুইশড লুকস। আনডিস্টিংগুইশড মানে খুব একটা চোখে পড়ার মতন দেখতে উনি ছিলেন না। উনি এই কথাটা এই জন্য ইউজ করছেন বিকজ ওনার পেরেন্টস ওয়ার ভেরি টল অ্যান্ড হ্যান্ডসাম, সো সেই জন্য যেহেতু ওনারও একটু ডিস্টিংগুইশড ফিচার্স থাকার কথা কিন্তু তাও ছিল না বলে উনি বলছেন যে আমার বাবা মা যেরকম টল অ্যান্ড হ্যান্ডসাম ছিলেন আমি সেরকম ভালো দেখতে ছিলাম না, অ্যাভারেজ লুকিং ছিলাম। We lived in our ancestral house which was built in the middle of 19th century. আমরা আমাদের পূর্বপুরুষরা যে বাড়ি বানিয়ে গেছিলেন সেই বাড়িতে থাকতাম। কবে তৈরি হয়েছিল? ইন দ্য মিডল অফ 19th century, তার মানে 1850-এর 50-60 এইরকম সময়ে ওই বাড়িটা তৈরি হয়েছিল। ইট ওয়াজ এ ফেয়ারলি লার্জ পাক্কা হাউস, বেশ বড়, আর পাক্কা মাইন্স মানে মজবুত কংক্রিটের বাড়ি ছিল। মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রেক। কিসের তৈরি ছিল? লাইমস্টোন হচ্ছে কাইন্ড অফ এ রক, এটা এক ধরনের পাথর, এবং ইটের তৈরি। অন দি মস্ক স্ট্রিট ইন রমেশ্বরম, এবং মস্ক স্ট্রিট একটা স্ট্রিটের নাম, ওই মস্ক স্ট্রিট আছে রামেশ্বরমে, সেখানে আমাদের বাড়িটা ছিল। মাই অস্টিয়ার ফাদার ইউজ টু অ্যাভয়েড অল ইনএসেনশিয়াল কমফর্টস অ্যান্ড লাক্সারিজ। মাই অস্টিয়ার ফাদার মিন্স গাইজ যে খুব সিম্পল লিভিং বিশ্বাস করে, মানে যতটুকু প্রয়োজন ততটুকুই ব্যবহার করে, মানে খুব সিম্পল লিভিং, মানে ডাউন টু আর্থ পারসন, এবং স্ট্রিক্ট। তো অস্টিয়ার হচ্ছে দ্যাট মিনস দ্যাট ওয়াজ হাউ এপিজে আব্দুল কালামস ফাদার ওয়াজ, মানে উনি ওই রকম, মানে এপিজে আব্দুল কালামের বাবা ওরকমই ছিলেন। সেই জন্য বিকজ এপিজে আব্দুল কালামস ফাদার ওয়াজ ভেরি অস্টিয়ার, উনি কী কী অ্যাভয়েড করতেন? ইনএসেনশিয়াল কমফর্টস। কমফর্টস মানে যে সমস্ত কমফর্টস মানে সুবিধা, যে সমস্ত সুবিধার প্রয়োজন নেই সেগুলোকে উনি অ্যাভয়েড এড়িয়ে চলতেন। অ্যান্ড লাক্সারিজ তার মানে সিম্পল লিভিংয়ে বিশ্বাসী। However, all necessities were provided for in terms of food, medicine or clothing. কিন্তু তার মানে এটা নয় যে যেগুলো প্রয়োজন সেগুলোকে মেটাতেন না। ওই যে ফুড, ক্লোথ, মেডিসিন এগুলো যখন যেরকম প্রয়োজন পড়তো ওগুলো কিন্তু উনি সেই সময় দিতেন, বাট আননেসেসারি কিছু উনি খরচা করতেন না বা লাক্সারি করতেন না। ইনফ্যাক্ট আই উড সে মাইন ওয়াজ এ ভেরি সিকিউর চাইল্ডহুড, মেটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি। এবং আমি এটাও বলতে পারি যে আমার চাইল্ডহুডটা খুব সিকিউর ছিল, সেফ ছিল, মানে মেটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি। তার মানে ইমোশনাল মিনস আই ওয়াজ হ্যাপি, আই গট লাভ ফ্রম মাই পেরেন্টস, ভালোবাসা পেরেন্টসের কাছ থেকে পেয়েছিলাম, এবং আমার বড় হওয়ার জন্য মেটেরিয়ালিস্টিক যা যা প্রয়োজন ছিল, ফুড, ক্লোথ অ্যান্ড শেল্টার, সব কিন্তু মাই পেরেন্টস প্রোভাইডেড। I normally ate with my mother.
সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন। আমি সাধারণত বেশিরভাগ সময় আমার মায়ের সঙ্গেই খেতাম, কিচেনের মেঝের উপরে বসে। শি উড প্লেস আ ব্যানানা লিভ বিফোর মি। তো আমরা খেতাম কিসে? ব্যানানা লিভ, মানে কলা গাছের পাতা। আমরা যখন খেতে বসতাম তখন মা কলা গাছের পাতা কেটে আমাদের সামনে রাখতেন। অন উইচ শি দেন ল্যাডেলড রাইস অ্যান্ড অ্যারোম্যাটিক সাম্বা। এবং সেই কলা পাতার উপরে মা কি দিতেন? ল্যাডেলড মানে ল্যাডেল মানে একটা হাতা হয়, এক ধরনের বিশেষ হাতা, যেটা দিয়ে রাইস আর সাম্বার সার্ভ করা হয়। তো সেই হাতা দিয়ে সেটাকে ল্যাডেল বলে, ওই ল্যাডেল দিয়ে সার্ভ করা হচ্ছিল বলে ওখানে ওটাকেই ভার্ব আকারে ইউজ করা হয়েছে, ল্যাডেলড। কি দিলেন ওই হাতা দিয়ে? রাইস অ্যান্ড অ্যারোম্যাটিক সাম্বার। অ্যারোম্যাটিক মিনস সুগন্ধযুক্ত সাম্বার। সাম্বার ইটস কাইন্ড অফ এ ডাল, এক ধরনের বিশেষ ডাল। আ ভ্যারাইটি অফ শার্প হোমমেড পিকল, এবং তার সঙ্গে দিতেন বিভিন্ন ধরনের বাড়িতে তৈরি আচার। এবং শার্প মিনস বেশ তীখা বলতে পারো, বেশ ঝাল ঝাল থাকতো এবং বেশ মশলাদার। অ্যান্ড এ ডলপ অফ ফ্রেশ কোকোনাট চাটনি, এবং তার সঙ্গে থাকতো কোকোনাট চাটনি মানে নারকেলের তৈরি চাটনি। ডলপ মানে কি গাইস? সফট ফুড। ওই সফট ফুডটাকে যদি দিয়ে দেওয়া হয় তাহলে এটা একটা শেপলেস জিনিস, তো ওই শেপলেস জিনিসটাকে ডলপ বলা হয়। গাইস যেমন আমি একটা এক্সাম্পল দিই, যেমন কেক। For cake, we use a slice of cake, and for bread, we use a slice of bread. তারপরে tea, we use a cup of tea. তারপরে যেমন এখানেই দেখলাম রাইসের ক্ষেত্রে a ladle of rice, এক হাতা রাইস। ঠিক সেরকমই a dollop of fresh coconut chutney. Okay? The Shiva temple, which made Rameshwaram so famous to pilgrims, was about a 10-minute walk from our house. রামেশ্বরম বিখ্যাত ছিল এটা শিব মন্দিরের জন্য। এবং সেই শিব মন্দির, পিলগ্রিমস মানে তীর্থযাত্রী, এবং ওই শিব মন্দিরটাতে সব তীর্থযাত্রীরা আসতেন। এবং রামেশ্বরম বলতে গেলে বিখ্যাত ছিল ওই শিব মন্দিরটার জন্য। এবং সেই শিব মন্দিরটি এপিজে আব্দুল কালামের বাড়ি থেকে মাত্র 10 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স, মানে হেঁটে গেলে 10 মিনিট লাগবে, এরকম ডিস্টেন্সে ছিল। আর লোক্যালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিমস। কিন্তু আমরা যে লোক্যালিটিতে থাকতাম সেখানে প্রিডমিনেন্টলি মুসলিমস মানে মুসলিমদের সংখ্যা বেশি ছিল। বাট দেয়ার ওয়ার কোয়াইট আ লট অফ হিন্দু ফ্যামিলিজ টু। কিন্তু তার মানে শুধু না যে শুধু মুসলিমস ছিল, সেখানে বেশ অনেক বাড়ি হিন্দু ফ্যামিলিও ছিল। লিভিং অ্যামিকেবলি উইথ দেয়ার মুসলিম নেইবার্স, এবং হিন্দু এবং অ্যামিকেবলি মানে বন্ধুত্বপূর্ণভাবে। বাট বোথ হিন্দু ফ্যামিলিজ অ্যান্ড মুসলিম ফ্যামিলিজ, দে বোথ লিভড ইন এ ফ্রেন্ডলি ম্যানার ইন দ্য সেম লোক্যালিটি। তারা ওই লোক্যালিটিতে বন্ধুত্বপূর্ণভাবে বসবাস করত। There was a very old mosque in our locality where my father would take me for evening prayers. আমাদের লোক্যালিটিতে একটা ভীষণ পুরনো একটা মসজিদ ছিল, এবং প্রত্যেকদিন সন্ধেবেলায় আমার বাবা আমাকে সে মসজিদে নিয়ে যেত নামাজ পড়ার জন্য। I had not the faintest idea of the meaning of the Arabic prayers chanted. তো ওখানে যে আমি মসজিদে যেতাম, তো সেখানে অ্যারাবিক প্রেয়ার্স মানে ইন মুসলিমস সেটা প্রেয়ার্সটাকে দোয়া বলা হয়। তো অ্যারাবিকে যে দোয়াগুলো পড়া হতো সেগুলোর সাথে আই হ্যাড নট দি ফেইন্টেস্ট আইডিয়া, মিনস আমি বুঝতে পারতাম, আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড আ ওয়ার্ড কি অ্যাকচুয়ালি সেটার যে অ্যারাবিক যে প্রেয়ারটা বলা হচ্ছে সেটার মানে কি, সেটা আমি বুঝতে পারতাম না। বাট আই ওয়াজ টোটালি কনভিন্সড দ্যাট দে রিচড গড। কিন্তু আমি একদম এই বিষয়ে নিশ্চিত ছিলাম যে আমরা যে প্রেয়ারগুলো করছিলাম সেটা নিশ্চয়ই গডের কাছে পৌঁছাচ্ছে। তো মানে এটা থেকে বোঝা যাচ্ছে যে দ্য পিপল হু পারফর্মড নামাজ, যারা নামাজ পড়তেন বা যারা ওই দোয়াগুলো পড়তেন তারা বাই হার্ট পড়তেন। তো শুনে মনে হতো যে দ্যাট ইজ গোয়িং টু রিচ গড। When my father came out of the mosque after the prayers, people of different religions would be sitting outside. যখন আমার বাবা নামাজ পড়ে বাইরে আসতেন, তখন আমার বাবার জন্য বিভিন্ন ধর্মের ব্যক্তিরা অপেক্ষা করতেন।
মসজিদের বাইরে। Many of them offered bowls of water to my father, who would dip his fingertips in them and say a prayer. গেস এটাকে বলা হয় আমাদের মুসলিমদের ক্ষেত্রে এটা বলা হয় যে মানে পানি পড়া। সো পানি পড়া, দ্য মিনিং অফ পানি পড়া ইজ কি কেউ যদি খুব রিলিজিয়াস একজন ব্যক্তি হন তাহলে ওনারা কি করেন, জল দিয়ে দেওয়া হয়, ওই জলটার উপরে উনি ফিঙ্গার টিপ মানে আঙ্গুলের টিপগুলো একটু ছোঁয়াতে হবে, আর তারপরে একটা দোয়া পড়তে হয় অ্যারবিকে। দোয়া পড়ে ওই জলটার মধ্যে ফুঁ দিয়ে দিতে হয়, এবং সেই জলটা তারপরে যদি কারোর কোনো অসুস্থতা থাকে তাকে পান করিয়ে দেওয়া হয়, এবং এটা বিশ্বাস যে সেটা পান করিয়ে দিলে অনেকে ঠিক হয়ে যায়। তো সেইটাই এপিজে আব্দুল কালামের বাবা করতেন, এবং তার জন্যেই ওই পানি পড়াটা পাওয়ার জন্যেই অনেকে মসজিদের বাইরে এপিজে আব্দুল কালামের বাবার জন্য অপেক্ষা করতেন। দিস ওয়াটার ওয়াজ দেন ক্যারিড হোম ফর ইনভ্যালিডস। ইনভ্যালিডস মানে সিক। তখন সেই জলটাকে তারা সব নিজেদের বাড়িতে নিয়ে যেত এবং অসুস্থ যারা আছে তাদেরকে পান করাতেন। I also remember people visiting our home to offer thanks after being cured. এবং এপিজে আব্দুল কালাম হচ্ছে আমার এটাও মনে আছে যে তারপরে ওই পানি পড়াটা খেয়ে হয়তো ওরা কেউ ঠিক হয়ে যেত, তখন আবার সেই ফ্যামিলির লোকজন আমাদের বাড়ি এসে আমাদেরকে ধন্যবাদ জানাতো। কিওর্ড মানে ঠিক হয়ে যাওয়া, এবং যে ইয়েস আপনি এই যে জলটা দিয়েছিলেন সেটা পান করিয়ে আমাদের ফ্যামিলি মেম্বার ঠিক হয়ে গেছে। সো দে ইউজ টু কাম টু আওয়ার হাউস অ্যান্ড থ্যাঙ্ক আস। ফাদার অলওয়েজ স্মাইল্ড অ্যান্ড আস্ক দেম টু থ্যাঙ্ক আল্লাহ দি মার্সিফুল। তো ফাদার কিন্তু নিজে ওই থ্যাঙ্কটা নিতেন না, উনি বলতেন যে আমি কিছু করিনি, উনি হেসে বলতেন প্লিজ থ্যাঙ্ক আল্লাহ। দ্য মার্সিফুল মিনস যে সবাইকে ক্ষমা করে দেয়। দি হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল পক্ষী লক্ষ্মণা শাস্ত্রী was a very close friend of my father's. হাই প্রিস্ট মানে বলতে পারো যে প্রধান পূজারী যিনি ছিলেন রামেশ্বরম টেম্পলের, ওনার নাম ছিল পক্ষী লক্ষ্মণা শাস্ত্রী। উনি আমার বাবার খুব ভালো বন্ধু ছিলেন। One of the most vivid memories of my early childhood is of the two men, each in traditional attire, discussing spiritual matters. One of the most vivid memories. Vivid মানে খুব ভালোভাবে স্পষ্টভাবে মনে আছে এইরকম মেমোরিকে বলা হয় ভিভিড মেমোরি। এপিজে আব্দুল কালাম বলছেন আমার ছোটোবেলার খুব স্পষ্ট যে মেমোরিগুলো মনে আছে তার মধ্যে একটা হচ্ছে যে আমি দেখেছি যে আমার বাবা আর সেই হেড প্রিস্ট মিনস পক্ষ্মী লক্ষ্মণা শাস্ত্রী, ওনারা দুজনা বসে স্পিরিচুয়াল ব্যাপারে ডিসকাস করছেন। দ্যাট মিনস দে বোথ আর ফ্রম টু ডিফারেন্ট রিলিজিয়ন্স, কিন্তু তা সত্ত্বেও তাদের মধ্যে ভেদাভেদ নেই, তারা একজন আরেকজনের সামনে বসে রিলিজিয়ান ব্যাপারে ডিসকাস করছেন। অ্যান্ড দে আর ওয়ারিং দেয়ার ওন ট্রেডিশনাল ক্লোদিং। দ্যাট মিনস একটা পূজারীর যেরকম জামা কাপড় পরে থাকা উচিত সে সেরকম পরে আছে, আর আমার বাবা বিইং এ মুসলিম যেরকম পাঞ্জাবি পায়জামা টুপি পরে থাকা উচিত উনি সেরকম পরে আছেন, এবং ওনারা রিলিজিয়ান ব্যাপারে ডিসকাস করছেন। সো এখন আমরা দেখছি গাইজ স্পেশালি নিউজ চ্যানেলে দেখবে যে যে সার্কাসটা চলছে, একটা প্রিস্টকে এনে দেয় আর একটা মৌলানাকে এনে দেয়, অ্যান্ড দে স্টার্টেড জাম্পিং লাইক হোয়াট ক্যান আই সে লাইক মাঙ্কিজ, রাইট? এবং তারা কিন্তু তাদের মধ্যে আলোচনা কিছু হয় না, দে অলওয়েজ ট্রাই টু সাপ্রেস দি আদার। তারা দুজনের মধ্যে ইউনো মারপিট ঝগড়াঝাটি এইসবই করে। বাট এখানে আমরা প্রথমেই বললাম যে এপিজে আব্দুল ওনার বাবা ইভেন দো হি ওয়াজ নট এডুকেটেড তা সত্ত্বেও কিন্তু উনি হি বিহেভড লাইক ওয়াইজ পারসন, উনি জ্ঞানী, এবং ওনার মধ্যে সেই আন্ডারস্ট্যান্ডিংটা ছিল, বা সেই প্রধান পূজারী ওনার মধ্যেও সেই আন্ডারস্ট্যান্ডিংটা ছিল যে যে ওরা দুজনা শান্তিপূর্ণভাবে বসে নিজেদের রিলিজিয়নটাকে ডিসকাস করতে পারে। সো দ্যাটস হাউ ওপেন মাইন্ডেড পিপল ওয়্যার যখন এপিজে আব্দুল কালাম বড় হচ্ছিলেন। When I was old enough to ask questions, I asked my father about the relevance of prayer. যখন আমি বড় হলাম, মানে আমি যখন প্রশ্ন করার মতো বড় হলাম, তার মানে যখন আমি বুঝতে শিখলাম, এমন জিনিস দেখলে আমি প্রশ্ন করতাম, সেই সময় তখন আমি আমার বাবাকে জিজ্ঞাসা করেছিলাম অ্যাবাউট দি রেলিভেন্স অফ প্রেয়ার। দ্যাট মিনস ওয়াই ডু উই প্রেয়ার, মানে আমরা এই প্রার্থনাটা করি কেন, এবং যে আমরা এটা করি এটা কি সত্যি ডাজ ইট রিয়েলি রিচ টু গড, এটা কি সত্যি গডের কাছে পৌঁছায়, ডাজ ইট ওয়ার্ক, সত্যি কি এটা কাজ করে।
মাই ফাদার টোল্ড মি দের ওয়াজ নাথিং মিস্টিরিয়াস অ্যাবাউট প্রেয়ার, তখন আমার বাবাই উত্তরটা দিয়েছিলেন কি মিস্টিরিয়াস মানে রহস্যজনক। প্রেয়ারে রহস্যজনক কিছু নেই, ইটস ভেরি সিম্পল, ইটস ইন ফ্রন্ট অফ এভরি ওয়ানস আইস, সবার চোখের সামনে। রাদার প্রেয়ার মেড এ পসিবল এ কমিউনিয়ন অফ দ্য স্পিরিট বিটুইন পিপল। তো বলছেন মিস্টিরিয়াস তো কিছু নয়, এটাই থ্রু দ্য প্রেয়ার কি করা যেতে পারে, কমিউনিয়ন বিটুইন দ্য পিপল, মানে এটা কি তো করে কমিউনিয়ন মানে বলতে পারো মানে মানুষকে একবদ্ধ করে। গাইজ কমিউনিয়ন মানে যদি একটা পুরো গোষ্ঠী একটা পার্টিকুলার থট বা একটা পার্টিকুলার বিলিফ, সাপোজ ইউ হ্যাভ আ পার্টিকুলার বিলিফ অর ইউ হ্যাভ আ পার্টিকুলার থট এবং বা ইউ হ্যাভ পার্টিকুলার ফিলিংস, এবং সেই ফিলিংসগুলো ফিল করে, তাহলে দ্যাট ইজ কল কমিউনিয়ন। তাহলে গাইজ এটাই হয় এবং ইট ব্রিংস পিপল টুগেদার। তাহলে ধরো 100 জন ব্যক্তি সবাই যদি একটা ভাবনাই ভাবছি বা একটা ফিলিংয়ে ফিল করছি বা একটা চিন্তাই করছি, তাহলে এই পুরো 100 জনের যে গোষ্ঠীটা আছে সবাই কিন্তু দে উইল বি ইউনাইটেড, ইউনো দ্যাট ইজ দ্য রিজন। সেই জন্য খুব দামি কথা একটা বললেন এপিজে আব্দুল কালামের বাবা, কি থ্রু প্রেয়ার উই কাম ক্লোজার টু ইচ আদার। ওয়েন ইউ প্রে হি স্যাড, যখন এপিজে আব্দুল কালামের বাবা বললেন যখন তুমি প্রে করো, ইউ ট্রান্সেন্ড ইয়োর বডি। ট্রান্সেন্ড মিনস তোমার তোমার বডি থেকে ঊর্ধ্বে উঠে যাও। দ্যাট মিনস ইউ গো ইন আ ইমোশনাল অর স্পিরিচুয়াল স্টেট, একটা স্পিরিচুয়াল স্টেটে তুমি চলে যাও অ্যান্ড বিকাম এ পার্ট অফ দি কসমোস, এবং কসমোসের একটা অংশ হয়ে যাও। গাইজ কসমোস মিনস এটা একটা বলতে পারো কি ইটস কনসেপ্ট যেখানে বলা হয় দিস অ্যাকচুয়ালি দ্য মিনিং অফ কসমোস ইউনিভার্স, কিন্তু সেই ইউনিভার্সে এভরিথিং ইজ ইকুয়াল, এভরি ওয়ান ইজ ইকুয়াল। তো বলছে তুমি সেই রকম একটা ইউনিভার্সের অংশ হয়ে যাও। অ্যান্ড গাইজ দ্য ডিফারেন্স বিটুইন ইউনিভার্স অ্যান্ড ওয়ার্ল্ড ইজ, ওয়ার্ল্ড মানে শুধুমাত্র পৃথিবীটাকে বোঝায়, ইউনিভার্স মানে পৃথিবীটা প্লাস এই মহাকাশটা, এই মহাকাশ এবং পৃথিবী মিলে ইউনিভার্স তৈরি হয়। তো বলছে তুমি যখন প্রে করো তাহলে তুমি সেই রকম একটা ইউনিভার্সের অংশ হয়ে যাও যেখানে এভরি ওয়ান ইজ ইকুয়াল, উইচ নোজ নো ডিভিশন অফ ওয়েলথ, এজ, ক্যাস্ট অর ক্রিড। হ্যাঁ, উইচ নোজ মানে সেই পৃথিবীতে মানে ওয়েলথ মানে সম্পদ, এজ মানে বয়স বা বর্ণ বা ক্যাস্ট অফ ক্রিড মিনস বর্ণ, জাতি, ধর্ম নির্বিশেষে এভরি ওয়ান ইজ ইকুয়াল। সো সাপোজ যেভাবেই ইফ ইউ আর কলিং টু গড, তুমি হয়তো কেউ মন্দিরে যে ভগবানকে প্রার্থনা করছে বা কেউ মসজিদে উপরওয়ালাকে ডাকছে, ডিফারেন্ট নেমসে আমরা ডাকছি, বাট দ্য মোমেন্ট উই এন্টার ইনটু দ্য হাউস অফ গড, তখনই কিন্তু মানে আমি হাউস অফ গড বলতে মসজিদ বা মন্দিরে যখন প্রবেশ করছি, তখনই কিন্তু আমাদের মধ্যে যে ভেদাভেদ সেটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। বিকজ যখন ওয়েন আই এম ইনসাইড দ্য হাউস অফ গড, সেখানে কিন্তু এভরি ওয়ান ইজ ইকুয়াল। সেখানে যতজন প্রার্থনা করছে সবাই কিন্তু একটা উদ্দেশ্যেই প্রার্থনা করছে, কার উদ্দেশ্যে? টু দ্য সেই ভগবানের উদ্দেশ্যে। ওখানে তো এরকম নেই যে একটা পলিটিশিয়ান সে যদি প্রার্থনা করে তাহলে তার প্রার্থনাটা স্বীকার হবে, আর একটা গরিব মানুষ, একটা ভিখারি যে যদি প্রার্থনা করে তার প্রার্থনাটা স্বীকার হবে না। ওখানে গরিব, ভিখারি, বড়লোক, একটা 10 বছরের বাচ্চা ছেলে বা একটা 90 বছর বৃদ্ধ, সবাই কিন্তু ইকুয়াল। তাহলে এই ব্যাপারটা কিন্তু এপিজে আব্দুল কালামের বাবা খুব ছোটোবেলাতেই শিক্ষাটা দিয়েছিলেন এপিজে আব্দুল কালামকে, কি ইন দ্য হাউস অফ গড এভরি ওয়ান ইজ ইকুয়াল। মাই ফাদার could convey complex spiritual concepts in very simple, down to earth Tamil. আমার বাবা খুব কমপ্লেক্স স্পিরিচুয়াল মানে আধ্যাত্মিক যে কনসেপ্টস আছে সেগুলো খুব সিম্পল তামিল ভাষায় বোঝাতে পারতেন, যাতে সবাই সেটাকে গ্রহণ করতে পারে এবং বুঝতে পারে। হি ওয়ান্স টোল্ড মি, উনি একদিন বলেছিলেন আমাকে, ইন হিজ ওন টাইম, in his own place, in what he really is, and in the stage he has reached, good or bad, every human being is a specific element within the whole of the manifest divine being. Guys, এই পুরো প্যাসেজটা মানে হচ্ছে, তো এপিজে আব্দুল কালাম বললেন যে একদিন আমার বাবা আমাকে বললেন যে ইন হিজ ওন টাইম, সে তার নিজের সময়,
মানে এটা একটা কোনো ব্যক্তিকে কোনো, দিস ইজ অ্যাড্রেস টু এ পার্সন ইন হিজ ওন প্লেস, সে তার নিজের জায়গায়, ইন হোয়াট হি রিয়েলি ইজ, মানে সে আসলে কি করে বা সে আসলে কে, অ্যান্ড ইন দি স্টেজ হি হ্যাজ রিচড, এবং যেটা সে করে সেটাতে ও যে স্তরে পৌঁছেছে সেটা ভালো বা খারাপ যাই হোক। এভরি হিউম্যান বিইং ইজ এ স্পেসিফিক এলিমেন্ট, প্রত্যেকটা হিউম্যান বিইং হচ্ছে এক একটা স্পেসিফিক এলিমেন্ট, মানে একটা নির্দিষ্ট বস্তু বলতে পারো, উইদিন দি হোল অফ দি ম্যানিফেস্ট ডিভাইন বিইং। কাই ডিভাইন বিইং মিনস গডকে এখানে বলা হয়েছে। তো এখানে একটা মানুষ সে যেখানেই থাকুক বা ও যে লাইফের যে স্তরেই থাকুক বা যেরকমই হোক, সে কিন্তু এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড যিনি তৈরি করেছেন, ওই ডিভাইন বিইং মানে গড, সেই বিশ্ব ব্রহ্মাণ্ডেরই কিন্তু একটা অংশ। তার মানে সেই ব্যক্তিটি কিন্তু, এবং এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডটা তৈরি করেছেন গড। So that human being is also a part of that universe. That means that human being was also created by that very God. তার মানে ওই ব্যক্তিটি, ওই মানুষটিও কিন্তু গডের সৃষ্টি। So why be afraid of difficulties, sufferings and problems? তো বললেন তাহলে যদি এটা হয়, তাহলে ইফ এভরি ওয়ান ইজ এ চিলড্রেন অফ গড, সবাইকে যদি উপরওয়ালা তৈরি করে থাকেন, তাহলে ওয়াই বি অ্যাফ্রেড অফ ডিফিকাল্টিস? তাহলে যখন কঠিন সময় আসবে তাহলে ভয় পাবো কেন? সাফারিংস মানে যখন আমি কোনো খুব ভুগছি তাহলে ভয় পাবো কেন? যখন আমার প্রবলেমস আসছে লাইফে, তাহলে ওয়াই শুড আই বি অ্যাফ্রেড? When troubles come, try to understand the relevance of your sufferings. Because যখন অসুবিধা ট্রাবলস আসবে তোমার জীবনে, তার রেলিভেন্সটা মানে ওয়াই দ্যাট ট্রাবল, মানে এই অসুবিধাটা তোমার কাছে কেন এসছে সেটা বোঝার চেষ্টা করো। বিকজ যেহেতু গড আমাদের সবাইকে তৈরি করেছে, তো উনি আমাদেরকে এমন কোনো ডিফিকাল্টিস দেবেন না বা এমন কোনো সাফারিংস বা এমন কোনো প্রবলেমস দেবেন না যেটা আমরা হ্যান্ডেল করতে পারবো না। তো তাহলে উনি আমাদের লাইফে যা যা প্রবলেমস বা সাফারিংস বা ডিফিকাল্টিস দেন, সেটা একটা রিজন থাকে। সো যখন এইসব জিনিসগুলো তোমার লাইফে আসবে, ইনস্টেড অফ বিং অ্যাফ্রেড, ভয় না পেয়ে তার কারণটা খোঁজার চেষ্টা করো, কি হোয়াট ইজ দি মোটিভ, ওয়াই গড হ্যাজ গিভেন মি দিজ প্রবলেমস। তাহলে গড আমার কাছ থেকে কী চাইছেন সেটা খোঁজার চেষ্টা করো, দেখবে ইউ উইল বি এবল টু ওভারকাম দেম। তাহলে তুমি ওইগুলোকে খুব সহজেই ওভারকাম করতে পারবে। Adversity always presents opportunities for introspection. Adversities means যখন তোমার লাইফে একটা প্রবলেমের পরে আরেকটা প্রবলেম চলেই আসছে। একটা কথা আছে না যে ইন লাইফ 3 things happen. First is either you are in a problem, or you have just left one, or you are heading towards one. মানে দিস ইজ হোয়াট লাইফ ইজ। মানে লাইফে হয়তো তুমি এখন একটা প্রবলেমে আছো, তাহলে এইমাত্র হয়তো একটা প্রবলেম থেকে বেরিয়েছো, আর না হলে তুমি একটা প্রবলেমের দিকে যাচ্ছ। সো লাইফ ইজ অল অ্যাবাউট প্রবলেমস, অ্যান্ড উই নিড টু লার্ন হাউ টু হ্যান্ডেল দ্যাম। বিকজ একটা জিনিস আমাদের যখন হ্যান্ডেল করবো, তখন আমাদের নির্ভয় হয়ে করতে হবে। বিকজ আমাদের সবসময় ভাবতে হবে যে গড এমন কোনো প্রবলেমস আমাদেরকে দেবেন না যেটা আমরা হ্যান্ডেল করতে পারবো না। এবং সেই ধরনের মুহূর্তকে বলা হয় অ্যাডভার্সিটি। যখন কোনো কিছুই কাজ করে না, চারিদিকে হোপলেস মনে হয় যে দিস ইজ দি এন্ড অফ এভরিথিং, সব কিছু শেষ হয়ে গেছে, এরকম একটা সময়কে বলে অ্যাডভার্সিটি। তো অ্যাডভার্সিটি মানে এরকম যখন একটা ট্রাবলের সময়, ইটস দ্য টাইম অফ ইন্ট্রোস্পেকশন মানে নিজের অন্তরাত্মাকে দেখো বা নিজের ভিতরে ঝাঁকো, অ্যান্ড দেন কাম আউট অ্যাজ এ বেটার পারসন। তুমি যখন, কারণ এটা একটা সুযোগ তোমার সঙ্গে এই প্রবলেমটা কেন হলো, অ্যান্ড দেন তুমি যখন ইন্ট্রোস্পেকশন করবে, যখন তুমি নিজের অন্তরে ঝাঁকবে, দেখবে সো ইউ উইল ফাইন্ড দোজ অ্যাকচুয়ালি দ্য প্রবলেমস আর উইদিন ইয়োর সেলফ। তোমার নিজের মধ্যে সেই প্রবলেমসগুলো আছে, অ্যান্ড যখন তুমি ওগুলোকে সলভ করবে, তখন দেখবে ইউ উইল কাম আউট অ্যাজ এ বেটার পারসন। তো এই জিনিসটা, এই এত বড় একটা খুব জটিল একটা কনসেপ্টকে কিন্তু এপিজে আব্দুল কালামের বাবা ও যারা আসতো তাদেরকে খুব সহজ তামিল ভাষায় বোঝাতে পারতেন।
Why don't you say this to the people who come to you for help and advice? এপিজে আব্দুল কালাম বললেন তখন ওনার বাবাকে গিয়ে, ঠিক আছে, আপনি তো বলছেন যে প্রবলেম এলে তাহলে নির্ভয় হয়ে সে প্রবলেমকে ফেস করা উচিত, কিন্তু আপনার কাছে যখন লোকে প্রবলেম নিয়ে আসে এবং সাহায্য চায়, তাহলে আপনি তাদেরকে এই কথাটা না বলে কেন তাদেরকে হেল্প করেন? কেন তাদেরকে রাস্তা বলে দেন যে এইভাবে এইভাবে তুমি এই প্রবলেমটা থেকে বেরিয়ে আসতে পারো? আই আস্ক মাই ফাদার। তো এপিজে আব্দুল কালাম বললেন, আমি আমার বাবাকে তাহলে এটা জিজ্ঞাসা করলাম, বিকজ আমরা প্রথমেই পড়েছি যে এপিজে আব্দুল কালাম ওনার পেরেন্টস মিনস ফাদার অ্যান্ড মাদার, দে অলওয়েজ হেল্প পিপল। হি পুট হিজ হ্যান্ডস অন মাই শোল্ডার্স অ্যান্ড লুকড স্ট্রেট ইনটু মাই আইস। উনি ওনার হাতটা আমার কাঁধে রাখলেন আর আমার চোখের দিকে একদম সোজাসুজি তাকালেন। ফর কোয়াইট সাম টাইম হি সেড নাথিং। কিছুক্ষণের জন্য একদম কিছু বললেন না, শুধু তাকিয়েই রইলেন। অ্যাজ ইফ হি ওয়াজ জাজিং মাই ক্যাপাসিটি টু কম্প্রিহেন্ড হিজ ওয়ার্ডস। মানে মনে হচ্ছিল এতক্ষণ বেশিক্ষণ ধরে তাকিয়েছিলেন, মনে হচ্ছিল যে উনি আমাকে সময় দিচ্ছেন যে উনি এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ওয়ার্ডসগুলো বললেন সেগুলো আমি যাতে বুঝতে পারি। কম্প্রিহেন্ড মানে আন্ডারস্ট্যান্ড করা। তো সেই জন্যেই উনি আমাদেরকে তাকিয়ে একটু জাজ করার চেষ্টা করলেন যে এতক্ষণ আমি যেটা বললাম তার রিয়েল বা অ্যাকচুয়াল মিনিংটা এই ছেলেটি বুঝতে পেরেছে কিনা। দেন হি অ্যান্সার্ড ইন এ লো ডিপ ভয়েস। তারপরে উনি লো খুব গম্ভীর ভাষায় উত্তরটা দিলেন। কি উত্তর দিলেন? হিজ অ্যান্সার ফিল্ড মি উইথ এ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুজিয়াজম। এবং উনি যে আনসারটা দিয়েছিলেন সেই আনসারটা শুনে আমার ভিতরটা বা মাই হার্ট ফিল্ড উইথ এনার্জি এবং এনথুজিয়াজম মানে উৎসাহে ভরে গেল। দেখা যাক কি আনসার। whenever human beings find themselves alone, তো ওনার বাবা বলছে যখনই একটা মানুষ না একা হয়ে যায়, অ্যাজ এ ন্যাচারাল রিয়াকশন, এবং দিস ইজ মানে মানুষের সহজাত প্রবৃত্তি বলতে পারো, যে যখনই মানুষ অ্যালোন হয়ে যায় তারা কি করে? দে স্টার্ট লুকিং ফর কোম্পানি। তারা কি করে? তারা একটা সঙ্গী খুঁজতে শুরু করে দেয়। ইট হ্যাপেন্স টু এভরি হিউম্যান বিং। whenever they are in trouble, they look for someone to help them. তারা যখন কোনো অসুবিধায় থাকে তারা এমন কোনো একজনকে খোঁজে যে তাদেরকে সেই অসুবিধাতে সাহায্য করবে। whenever they reach an impasse, they look to someone show them the way out. impasse মানে গাইস কি এমন একটা সিচুয়েশন যেখানে তার আগে আর কিছু নেই, ডেড এন্ড, মানে তারপরে আর কিছু নেই। সো এরকম একটা সিচুয়েশনে আমি চলে এসেছি। সেই সময় কি হয়? দে অলওয়েজ লুক টু সামওয়ান টু শো দেম দ্য ওয়ে আউট, মানে তারপরের কোনো রাস্তা নেই। এরকম হয়ে গেলে মানুষের সহজাত প্রবৃত্তি হচ্ছে তারা এমন একজনকে খোঁজে যে তাকে রাস্তা দেখাতে পারে। এভরি রিকারেন্ট অ্যাঙ্গুইশ, লঙ্গিং অ্যান্ড ডিজায়ার finds its own special helper. Every recurrent anguish মানে এক ধরনের যন্ত্রণা বা ব্যথা, সেটা মেন্টালি হতে পারে, ইমোশনালি হতে পারে। রিকারেন্ট মানে যেটা বারবার ফিরে আসে। তো যে বারবার যে যন্ত্রণাগুলো ফিরে আসে ইমোশনালি অ্যান্ড মেন্টালি, এবং লঙ্গিং মানে কোনো কিছুর চাওয়ার প্রবল ইচ্ছা, বা ডিজায়ার মানে জানি আমরা ইচ্ছা। তো এই সমস্ত জিনিসগুলো যখন মানুষকে এসে বাধা দেয় তখন কি করে? ফাইন্ডস ইজ ওন স্পেশাল। তখন কিন্তু এই সমস্ত জিনিসগুলোকে ওভারকাম করার জন্য মানুষ কি চায়? এমন একজনকে চায় যে তাকে সেই সময় সাহায্য করবে। সো এটা সেই জন্য সে এপিজে আব্দুল কালামের বাবা বললেন যে দ্যাট ইজ দ্য রিজন পিপল কাম টু মি। সেই জন্য কিন্তু লোক আমার কাছে আসে, এবং দ্যাট ইজ দ্য রিজন আই ডোন্ট টেল দেম নো। সেই জন্য আমি ওদেরকে ফিরিয়ে দিই না, বিকজ আমি জানি একটা মানুষ যখন অ্যাঙ্গুইশের মধ্যে দিয়ে যায়, একটা মানুষ যখন অ্যালোন থাকে, একটা মানুষ যখন সাফারিংস, প্রবলেমস, ট্রাভেলসের মধ্যে দিয়ে যায়, তারা কিন্তু এমন একজনকে খোঁজে যে ওই কঠিন সময় তাকে হেল্প করবে, এবং আমি সেই হেল্পিং হ্যান্ডটা হওয়ারই চেষ্টা করি। For the people who come to me in distress, I am but a go-between in their effort to propitiate demonic forces with prayers and offerings. তো বলছেন যে সমস্ত লোকেরা যারা অসুবিধার মধ্যে থাকেন, দ্যাট ইজ দ্য রিজন পিপল হু আর ইন ডিস্ট্রেস, দ্যাট মিন যারা অনেক অসুবিধার মধ্যে আছে, তারা যখন আমার কাছে আসে তখন আমি কি করি? আই অ্যাম বাট এ গো বিটুইন। গো বিটুইন মিনস মিডিয়াম। আমি কিছুই নয়, শুধুমাত্র একটা মিডিয়ামের কাজ করি। কার সঙ্গে? সো টু propitiate in their effort to propitiate demonic forces. তার মানে তাহলে দেখো কিছু কিছু ব্যক্তি যারা এপিজে আব্দুল কালামের বাবার কাছে আসতেন, তারা কিন্তু এই প্রবলেমস যে আসতো সেগুলোকে অ্যাপ্রোচটা অন্যভাবে করতেন। তারা ভাবতেন যে কোনো ডিমনিক ফোর্সেস, মানে কোনো
মানে ভূত, ব্রহ্মদত্তী, দানব বা জিন, মানে এরকম যেগুলো অশুভ আত্মা, তাদের জন্য এই সমস্ত প্রবলেমসগুলো আমাদের লাইফে আসছে। সো সেই জন্য কী করতেন তারা, ওই ডিমনিক ফোর্সগুলোকে প্রপিশিয়েট মানে খুশি করার জন্য কী করতো, অফার্স আর প্রেয়ার্স আর অফারিংস করতো। অফারিংস মানে বিভিন্ন ধরনের জিনিস দেওয়া। আমাদের ইসলামেও আছে, আবার হিন্দুইজম আছে, যে কেউ বলি, অনেকে বলি দেয়, আমাদের কুরবানি দেওয়া হয়, বা অনেক কিছু জিনিস করা হয়, বা চাদর চড়ানো হয়। অনেক সময় এগুলো কিসের জন্য করা হয়, ওই ডিমনিক ফোর্স, আমরা ধরে নিই যে ডিমনিক ফোর্স আছে, তারা যেন আমাদের কোনো ক্ষতি করতে না পারে, তার জন্য আমরা ওই জিনিসগুলো করি। তো এপিজে আব্দুল কালামের বাবা বলছেন যে আমি কি করি, ওরা যে চেষ্টা করে ওই ডিমনিক ফোর্সগুলোকে খুশি করার, তাতে আমি মিডিয়াম হিসেবে কাজ করি। সো দ্যাটস অল হোয়াট আই ডু, অ্যান্ড দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ অ্যাট অল। এবং তারপরেই উনি বলছেন যে কোনো প্রবলেমকে সলভ করার এটা কিন্তু সঠিক পথ নয়, অ্যান্ড শুড নেভার বি ফলোড, এবং এটাকে কখনো ফলো করা উচিত না। দ্যাট মিনস এখানে বোঝা যাচ্ছে, তখন আমরা বলবো তাহলে এপিজে আব্দুল কালামের বাবা কেন করেন? বিকজ যখন মানুষ একটা অসুবিধায় থাকে, তখন এমন কাউকে খোঁজে যে ওকে হেল্প করবে। তো উনি জাস্ট ওই হেল্পিং হ্যান্ডটা হবার জন্যই কিন্তু এই কাজটা করেন। বাট উনি নিজে করেন, বাট অ্যাট দ্য সেম পয়েন্ট অফ টাইম উনি বলছেন এইভাবে কিন্তু এটা একদম কারেক্ট পথ নয় এবং কখনো ফলো করা উচিত না। দ্যাট মিনস আমরা বুঝতে পারলাম যে হি ইজ টেলিং কি বি রিলিজিয়াস, তুমি রিলিজিয়াস, ইউ শুড বিলিভ ইন গড, বাট ডোন্ট বি ইউ শুডন্ট হ্যাভ এনি সুপারস্টিশন, মানে তোমার মধ্যে কোনো যেন কুসংস্কার না থাকে। One must understand the difference between a fear-ridden vision of destiny and the vision that enables us to seek the enemy of fulfillment within ourselves. তারপরেই উনি বলছেন one must understand the difference. এখানে দেখো fear-ridden vision of destiny, যদি আমার সঙ্গে কিছু হয়, সাপোজ ইফ আই মিট উইথ অ্যান অ্যাক্সিডেন্ট, তাহলে সেটাকে আমি ডেস্টিনি হিসেবে ধরবো, কি দিস ইজ মাই ফেট, আমার এটা ভাগ্য, আমার সঙ্গে আই মেড অ্যান অ্যাক্সিডেন্ট, এইভাবে ধরতে পারি। অ্যান্ড আমি তার জন্য আমি কাকে দোষারোপ করছি, আই অ্যাম ব্লেমিং সাম ডিমনিক ফোর্সেস, কি ওখানে ওই গাছের নিচে দিয়ে আসছিলাম, তখনই অ্যাক্সিডেন্টটা হলো, ওই গাছেতে বোধহয় কোনো ভূত বসেছিল। সো পিপল বিলিভ দ্যাট, এখনও আছে। তো আমি এইভাবে অ্যাপ্রোচ করছি, তার মানে আমি যে আমার সঙ্গে যেটা ঘটলো সেটার জন্য আমি কি করছি, আই এম অফ্রেড অফ ডিমনিক ফোর্সেস। দ্যাট মিনস আমার যদি অ্যাপ্রোচটা এইরকম থাকে, তাহলে কি করব, আই উইল বি অফ্রেড অল দ্য টাইম, বিকজ আমার মনে হবে কি জানি না কখন আবার ওই ডিমনিক ফোর্সেসগুলো আমাকে অ্যাট্যাক করবে। সো ইনস্টেড অফ inquiring about why that accident happened, how I could have avoided it, কীভাবে আমি ওটাকে অ্যাভয়েড করতে পারি, সেটাকে অ্যানালিসিস না করে আমি সব দোষটা ডিমনিক ফোর্সকে দিয়ে দিলাম। অ্যান্ড তারপর থেকে আমি যতবারই গাড়ি চালাচ্ছি ততবারই আমি ভয়ে ভয়ে গাড়ি চালাচ্ছি। ওয়াই? বিকজ আমার মনে হচ্ছে যে কোনো মুহূর্তে হয়তো কোনো ডিমনিক ফোর্স এসে আবার কিন্তু আমার অ্যাক্সিডেন্ট একটা ঘটিয়ে দিতে পারে। তাহলে দ্যাট ইজ আ কমপ্লিটলি রং অ্যাপ্রোচ। তার পরিবর্তে কীরকম অ্যাপ্রোচ নেওয়া উচিত সেটাও এপিজে আব্দুল কালামের বাবা কিন্তু বলে দিচ্ছেন। বলছেন, and the vision that enables us to seek the enemy of fulfillment within ourselves, instead of seek মানে search, তো বলছেন fear ridden ভিশন না রেখে তোমার ভিশনটা কীরকম করা উচিত, যে ফার্স্ট সিক দি এনিমি অফ ফুলফিলমেন্ট উইদিন আওয়ারসেলভস। সিক মানে সার্চ, মিনস সার্চ দি এনিমি অফ দ্যাট মিনস দ্য প্রবলেমস দ্যাট হ্যাপেন্ড উইথ ইউ, ট্রাই টু ফাইন্ড আউট দ্য রিজন। তো মানে এখানে এই পুরো জিনিসটাকে, এই যে সিক দি এনিমি অফ ফুলফিলমেন্ট উইদিন আওয়ারসেলভস, পুরো জিনিসটাকে আমি যদি একটা ওয়ার্ডে এক্সপ্রেস করতে যাই, দ্য বেস্ট ওয়ার্ড উড বি ইন্ট্রোস্পেকশন। তাহলে উনি বলছেন ইনস্টেড অফ দ্যাট তুমি ইন্ট্রোস্পেকশন করো, নিজের মধ্যে ঝাঁকো, তাহলেই তুমি কিন্তু তোমার সলিউশনটা পেয়ে যাবে, যে ওয়াই দ্যাট অ্যাক্সিডেন্ট হ্যাপেন টু ইউ। তুমি যদি সেটা অ্যানালিসিস করো, নিজের মধ্যে ঝাঁকো, তাহলে তুমি বুঝতে পারবে তুমি কি ভুল করেছিলে, তার জন্য অ্যাক্সিডেন্টটা হলো। সো দ্য নেক্সট টাইম যখনই তুমি গাড়ি চালাবে, ইউল নট বি অফ্রেড কি এই বুঝি কোনো ডিমনিক ফোর্স এসে আমার আবার অ্যাক্সিডেন্ট করে দেবে, বিকজ নেক্সট টাইম তুমি জানো যে আগেরবার আমি এই প্রবলেম এই ভুলগুলো করেছিলাম, তার জন্যই অ্যাক্সিডেন্টগুলো হয়েছিল। সো আমি যদি এই ভুলগুলো এখন না করি, দেন দ্য অ্যাক্সিডেন্ট ওয়ন্ট হ্যাপেন। তাহলে ইউ উইল নট বি অফ্রেড এনিমোর। তো তোমার অ্যাপ্রোচটা এইরকম হওয়া উচিত। এখানে আর একটা বলে দিই, enemy of fulfillment means enemy of happiness. So what the things,
সো আমরা যদি বলি হোয়াট আর দ্য থিংস উইচ আর দি এনিমিজ অফ ফুলফিলমেন্ট, সো অবভিয়াসলি সাফারিংস, ট্রাবলস, পেইন, অ্যাঙ্গুইশ, এই জিনিসগুলোকে বলা হচ্ছে। তাহলে এই জিনিসগুলো যখন হবে তোমার সঙ্গে, তখন কি করবে, ওই জিনিসগুলোর কারণটা খোঁজার চেষ্টা করো, ওয়াই দ্যাট হ্যাপেন টু ইউ, then only you will find the solution and you will overcome that problem as well. So this is the approach we should take instead of এই prayers and offerings এর দ্বারা কোনো অশুভ আত্মাকে খুশি করার চেষ্টা করা। So this is what, it's a great lesson that APJ Abdul Kalam got from his father. I remember my father starting his day at 4 a.m. by reading the namaz before dawn. আমার এখনো মনে আছে যে আমার বাবা 4টের সময় তার দিন শুরু করতেন। উঠেই প্রথমেই ভোর হওয়ার আগেই নামাজ পড়তেন। আফটার দি নামাজের পরে কী করতেন, হি ইউজ টু ওয়াক ডাউন টু এ স্মল কোকোনাট গ্রোভ উই ওন্ড। তারপরে নামাজ শেষ হওয়ার পরে ইউজ টু, মানে কী কথা, ওটা একটা ওনার এটা একটা অভ্যেস ছিল। ইউজ টু মিনস পাস্ট হ্যাবিটের জন্য ইউজ টু কথাটা ইউজ করা হয়। কোথায় করছেন, ওয়াক ডাউন টু স্মল কোকোনাট গ্রোভ, একটা কোকোনাট মানে একটা নারকেলের একটা ছোট, মানে গ্রোভ মিনস বাঞ্চ অফ ট্রিজ, মানে নারকেল গাছের একটা ছোট্ট জায়গা ছিল যেটা আমাদের নিজেদের, ওন্ড মিনস যেটা আমাদের নিজেদের ছিল। তো উনি সেইখানে হেঁটে চলে যেতেন এবং সেটা ছিল প্রায় 4 মাইল ধরে, অ্যাবাউট 4 miles from our home. He would return with about a dozen coconuts tied together, thrown over his shoulders. যখন ফিরে আসতেন প্রায় 12টা কোকোনাট নিয়ে ফিরে আসতেন এবং কোকোনাটগুলো নিতেন একসঙ্গে বেঁধে নিতেন, বেঁধে মানে কাঁধে ফেলে দিয়ে এবং সেটাকে উনি নিয়ে আসতেন। অ্যান্ড ওনলি দেন উড হি হ্যাভ হিজ ব্রেকফাস্ট, এবং তারপরেই কিন্তু উনি ওর ব্রেকফাস্ট করতেন। দিস রিমেইন হিজ রুটিন ইভেন ওয়েন হি ওয়াজ ইন হিজ লেট 60s, এবং এটাই ওনার রুটিন ছিল। লেট 60 মানে ওনার জন্য প্রায় হয়তো 65-66, প্রায় 70-এর কাছাকাছি বয়স হয়ে গেছে, ততদিন পর্যন্ত কিন্তু উনি এই জিনিসটা করতেন। গাইস, এখান থেকে এপিজে আব্দুল কালাম বলতে যাচ্ছেন যে কি 2-3টে লেসন কি আই লার্ন ফ্রম মাই ফাদার। ফার্স্ট ইজ ইউ শুড ওয়েক আপ আর্লি, and then you should do exercise or do some walking, and then you should have your breakfast. তার এখানে আরেকটা জিনিস, you should have discipline in your life. I have throughout my life tried to emulate my father in my own world of science and technology. তো এপিজে আব্দুল কালাম বলছেন, আমি আমার সারা জীবনে এমিউলেট মানে কপি বা ফলো, আমি আমার ফাদারকে ফলো করার চেষ্টা করেছি। Even though I am from a completely different background, I am in science and technology, and my father was a spiritual kind of a guy, but still, the things that my father taught me, যে সমস্ত জিনিসগুলো উনি শিখিয়েছিলেন, সেই জিনিসগুলো কিন্তু আমরা এই সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ইনকর্পোরেট করার চেষ্টা করেছি। I have endeavored to understand the fundamental truths revealed to me by my father, এবং I have endeavored means guys tried very hard, the fundamental mean basic truths, মানে যে সহজাত যে সত্যি, মানে আসলে সত্যি কি সেটাকে বোঝার কিন্তু খুব চেষ্টা করেছি থ্রু আউট মাই লাইফ, সারা জীবন ধরে। এবং যে ফান্ডামেন্টাল ট্রুথগুলো কে দিয়েছিল, মাই ফাদার গেভ মি। অ্যান্ড তারপরে ভাবার পরে, অনেক চেষ্টার পরে, আই ফিল কনভিন্সড, আই ওয়াজ শিওর, আই ওয়াজ সার্টেন, আমি এই কনক্লুশনে এসেছিলাম দ্যাট দেয়ার এক্সিস্টস আ ডিভাইন পাওয়ার, একটা ডিভাইন পাওয়ার মানে একটা ঐশ্বরিক পাওয়ার মানে ক্ষমতা নিশ্চয়ই আছে, দ্যাট ক্যান লিফট ওয়ান আপ ফ্রম কনফিউশন, মিজারি, মেলানকলি অ্যান্ড ফেলিয়ার। এবং সেই পাওয়ারের, সেই ঐশ্বরিক যে একটা ব্যাপার, সেটা কিন্তু তোমাকে লিফট করতে পারে। লিফট করতে মানে গাইস তোমাকে ঊর্ধ্বে তুলতে পারে। কার ঊর্ধ্বে? ফ্রম কনফিউশন মানে দ্বিধা, মিজারি, পেইন, সাফারিংস, মেলানকলি মিন স্যাডনেস অ্যান্ড ফেলিয়ার, তোমার এই যে ফেলিয়ার, এই সবের উপরে কিন্তু ওই ঐশ্বরিক ক্ষমতাটা তোমাকে নিয়ে যেতে পারে। অ্যান্ড গাইড ওয়ান টু ওয়ানস ট্রু প্লেস, এবং তোমাকে তোমার আসলে যেটা জায়গা সেদিকে কিন্তু তোমাকে গাইড করতে পারে। দ্যাট মিনস এপিজে আব্দুল কালাম ভেরি ক্লিয়ারলি স্টেটেড হিয়ার, ইভেন দো হি ওয়াজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট সায়েন্টিস্টস আই উড সে ইন দ্য ওয়ার্ল্ড, তা সত্ত্বেও কিন্তু খুব ক্লিয়ারলি উনি বলছেন, হি অলসো বিলিভড ইন গড, উনিও বিশ্বাস করতেন দেয়ার ইজ আ ডিভাইন পাওয়ার, একটা ডিভাইন পাওয়ার কিন্তু আছে, যা একটা ঐশ্বরিক ব্যাপার আছে যা কিন্তু মানুষকে গাইড করে। And once an individual
severs his emotional and physical bondage, he is on the road to freedom, happiness, and peace of mind. গাইস, এখানে একটা খুব বড় মিসআন্ডারস্ট্যান্ডিং আছে। দেখো, তুমি যদি তোমাদের বইয়ে যাও না, তাহলে ওখানে দেখো লেখা আছে যে ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল বন্ড। তাহলে যদি আমি এই বন্ড কথাটা যদি ধরি না, আমি কিন্তু বললাম বন্ডেজ। তোমাদের বইয়ের হিসাবে যদি ধরা হয় না, তাহলে এতক্ষণ এপিজে আব্দুল কালাম যা যা লিখেছিলেন সেইটাকে কন্ট্রাডিক্ট করা হবে। কারণ বলছে ওয়ান্স অ্যান ইন্ডিভিজুয়াল সেভার্স ইজ ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল বন্ড। বলছে তাহলে একটা ইন্ডিভিজুয়ালকে এপিজে আব্দুল কালাম বলছেন যে সেভার্স মানে সেপারেট, আলাদা করে দেয়, যে ইমোশনাল বা ফিজিক্যাল বন্ড তোমার থাকা উচিত নয়, দেন অনলি ইউল বি হ্যাপি। তাহলে ইমোশনাল বন্ড, দ্যাট মিনস ইমোশনাল মিনস স্ট্রং ফিলিংস। তাহলে দ্যাট মিনস এখানে তার মানে এখানে এপিজে আব্দুল কালাম বলতে চাইছেন যে ইউ শুডেন্ট লাভ ইয়োর পেরেন্টস, বা ইউ শুডেন্ট লাভ ইয়োর ফ্যামিলি, বা ইউ শুডেন্ট হ্যাভ এনি ইমোশন ফর ইয়োর ফ্রেন্ডস। এটাই কি বলতে চাইছেন? তো এটা তো বলতে চাইছেন না, কারণ এর আগেই আমরা পড়লাম ওখানে বলেছে যে ওনার বাবা এবং হেড প্রিস্ট দে আর গুড ফ্রেন্ডস, অ্যান্ড ওদের বাড়িতে ওন ফ্যামিলি মেম্বার যত না খেত তার থেকে বেশি বাইরের লোক খেত। তাহলে বন্ডিং না থাকলে, আমার যদি কারোর প্রতি লাভ বা স্ট্রং ফিলিং অফ লাভ না থাকে, তাহলে এগুলো কেন করব? এবং জাস্ট বিকজ হি লার্ন ফ্রম দ্যাম, সেই জন্য উনি বইটাতে মেনশন করেছিলেন। তাহলে আবার হঠাৎ করে এই লাইনটা কী করে আসতে পারে যে উনি শেষে আবার যে বলছে না ইমোশনাল বন্ড তোমার থাকা উচিত নয়? দ্যাটস এ হিউজ কন্ট্রাডিকশন কিন্তু। সো তাহলে এটা হতেই পারে না। সো সেই জন্য আমি এটা সার্চ করার জন্য যে কি কেন বলতে চাইছেন, তো যখন রিসার্চ করে যখন উইংস অফ ফায়ার বইটা আমি অ্যাকচুয়ালি পড়লাম, তখন দেখলাম গাইজ এখানে অ্যাকচুয়ালি বন্ড নেই, ওখানে লেখা আছে বন্ডেজ। সো দেয়ার ইজ এ হিউজ ডিফারেন্স বিটুইন বন্ড অ্যান্ড বন্ডেজ। তো এখানে একটা প্রিন্টিং মিস্টেক আছে, কিন্তু এই প্রিন্টিং মিস্টেকটার জন্য কিন্তু এপিজে আব্দুল কালামের একটা কি বলবো কন্ট্রাডিক্টরি ইমেজ চলে আসছে, যে উনি একবার লিখছেন যে হ্যাঁ ইমোশনাল বন্ড থাকা উচিত, পিপল শুড লাভ ইচ আদার, আবার শেষে এক জায়গায় লিখছেন নো, এগুলো যদি না থাকে তবেই ইউল বি হ্যাপি। এখানে কিন্তু দিস ইজ এ গ্রেভ মিস্টেক আই বিলিভ। সো এখানে গাইজ বন্ড নয়, ওখানে আমি বইটা যেন ওখানে বন্ডেজ আছে। Now, what is the difference between bond and bondage? Guys, bond means if I love my parents and my parents also love me, তাহলে between I and my parents, তাহলে আমাদের মধ্যে লাভ জিনিসটা কি করছে, আমাদেরকে শক্ত করে ধরে রেখেছে, and that is a great thing. That is the reason we stay together in a society. And APJ Abdul Kalam always told these things in his speeches. তাহলে এখানে বই কিভাবে লিখতে পারেন? অ্যাকচুয়ালি উনি মিন করছেন ওয়ান্স অ্যান ইন্ডিভিজুয়াল সেভার্স হিজ ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল বন্ডেজ। গাইস, এখানে বন্ডেজ মানে হচ্ছে স্লেভারি, মানে তুমি যদি ইমোশনালি একটা স্লেভে পরিণত হও। আই এম গিভিং অ্যান এক্সাম্পল। সাপোজ আমি একটা সন্তান, নাও আই নো মাই পেরেন্টস লাভ মি সো মাচ, দে আর ইমোশনালি অ্যাটাচ টু মি, এবং আমি জানি এতটাই বেশি ইমোশনালি ওটা অ্যাটাচড আমার সঙ্গে যে আমি যদি কোনো অন্যায় আবদার করি সেটা ওরা মানতে বাধ্য। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো আমি এমন কিছু একটা জিনিস চাইলাম, সাপোজ আমার বয়স মাত্র 10 বছর আর আমি চাইছি একটা স্মার্টফোন, বা আমার হয়তো পেরেন্টস না করে দিলেন, তখন আমি কি করলাম, আই স্টপড ইটিং, আমি খাওয়া বন্ধ করে দিলাম, আমি কারোর সঙ্গে কথা বলা বন্ধ করে দিলাম। তখন মাই পেরেন্টস অ্যাজ মাই পেরেন্টস তারা কী করলো, ওরা বিকজ দে আর ইমোশনালি প্রায় বন্ডেজ আছে তাদের, মানে তারা দেখতে পারছে না তার নিজের ছেলের এরকম যে খাচ্ছে না বা এরকম মুখে হাসি নেই, তখন কি করলো, তারা ওই অন্যায় আবদারটাও মেনে নিল। তার মানে মিনস দে আর দ্য ভিকটিমস অফ ইমোশনাল বন্ডেজ। এপিজে আব্দুল কালাম বলতে চাইছেন এই বন্ডেজটা যেন না থাকে। উনি এটা বলতে চাইছেন যে ইউ শুড লাভ সামওয়ান, অবভিয়াসলি তোমার নিশ্চয়ই লাভ না থাকলে বন্ড গঠিত হবে না, বাট সেটা এমন স্তরে যেন না পৌঁছায় যে সেটা থেকে তুমি ভুল আর ঠিকের তারতম্য করতে পারবে না। সো উই ফ্রম দ্যাট পয়েন্ট অফ হি সেড ইমোশনাল বন্ডেজ। ওকে, আর একটা আছে দেখো ফিজিক্যাল বন্ড, বলছে তোমাকে নিজেকে আলাদা করে নিতে হবে ইমোশনাল বন্ডেজ থেকে। আরেকটা এক্সাম্পল দিচ্ছি, ধরো আমার যদি খুব ক্লোজ কেউ হয়তো আমি হারিয়ে দিই তাকে, অনেক সময় মানুষ কী করে সেটা থেকে বেরিয়েই আসতে পারে না। ওকে, সাপোজ আমি দেখেছি আমার নিজের দেখা কি পেরেন্টসদের মধ্যে, ইফ দ্যাট পারসন লস্ট হিজ ফাদার,
বাবা মারা গিয়েছিলেন কোনো কারণে, তারপরে কিন্তু উনি একদম প্রায় উন্মাদের মতো হয়ে গেছিলেন। তো তাহলে এটা হচ্ছে ইমোশনাল বন্ডেজ। তাহলে এটাকে আমাকে এটাকে আই হ্যাভ টু বি প্র্যাকটিক্যাল, যে সবার জীবনে মৃত্যু আসে, সেটাকে বরণ করে নিয়ে বা সেটাকে মেনে নিয়ে উই নিড টু মুভ ফরওয়ার্ড। কিন্তু বিকজ হি ওয়াজ এ ভিক্টিম অফ ইমোশনাল বন্ডেজ, উনি কিন্তু এত স্ট্রং ছিল ইমোশনটা, ওটা থেকে বেরিয়ে আসতে পারলেন। উনি বলছেন এই ধরনের বন্ডেজ থেকে তুমি নিজেকে আলাদা করো। আর ফিজিক্যাল বন্ডেজ মানে গাইজ, যে তোমার যে লাক্সারিগুলো তুমি করো। ফর এক্সাম্পল আমি বলছি যে গ্রীষ্মকালে আমার এসি ছাড়া ঘুম আসবেই না। তাহলে এই যে ঘুম না আসা এসি ছাড়া, তার মানে তুমি এসির স্লেভে পরিণত হয়ে গেছো। সো দ্যাট ইজ কল ফিজিক্যাল বন্ডেজ। বা তুমি বলছো যে আমার নরম বিছানা ছাড়া আমার ঘুম আসবেই না, তাহলে তুমি বন্ডেজ হয়ে গেছো কার? ওই নরম বিছানাটা। তো উনি বলছেন এই বন্ডেজ, এই ধরনের কোনো কিছুর ভৃত্য হয়ে যাওয়া, এটা থেকে নিজেকে আলাদা করো। তুমি যদি এটা করতে পারো, দেন ইফ ইউ ডোন্ট হ্যাভ এসি ইউল বি হ্যাপি, ইফ ইউ ডোন্ট হ্যাভ এ বেড ইউল বি হ্যাপি। বা কেউ হয়তো ইউ আর ইন এ রিলেশনশিপ, ইয়াং ছেলে মেয়েদের মধ্যে হয় যে তুমি একটা রিলেশনশিপে আছো, হয়তো সামহাউ ইউ গট সেপারেটেড, হয়তো তোমাদের ব্রেকআপ হয়ে গেল, তখন কী হয় পিপল ডু সুইসাইড। দ্যাট ইজ স্টুপিড, রাইট? আবার কেউ লেখে যে আই ক্যানট লিভ উইদাউট দ্যাট পারসন। দ্যাট ইজ নট ট্রু। ওকে, তুমি যদি এটা বলছো, তার মানে ইউ আর দ্য ভিকটিম অফ ইমোশনাল বন্ডেজ, মানে তুমি একটা স্লেভে পরিণত হয়ে গেছো। ওকে, সো ইট শুড নট হ্যাপেন। ইউ হ্যাভ টু বি প্র্যাকটিক্যাল ইন লাইফ। বিকজ যদি প্র্যাকটিক্যাল হই, আমরা জানবো কি আমি যদি বলি কি আই ক্যানট লিভ উইদাউট দ্যাট পারসন, দ্যাট ইজ রং। বিকজ আমি যদি বেঁচে থাকতে চাই, আমার সব থেকে প্রধান প্রয়োজন যে অক্সিজেন আর ফুড। ইফ আই হ্যাভ অক্সিজেন অ্যান্ড ফুড, অবভিয়াসলি আই ক্যান লিভ। সো একটু এরকম প্র্যাকটিক্যালি একটু ভাবতে হবে। তুমি ওই কথাটাই কিন্তু ইয়াংদের উদ্দেশ্যে বলছেন। ওকে, সো গাইজ ওখানে তাহলে আমরা একটা কারেকশন করে নেবো, যে ওখানে হচ্ছে ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল বন্ড নয়, উনি ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল বন্ডেজের কথা বলছেন। গাইজ এখানে তাহলে ওয়াই দ্য নেম অফ দিস প্রোজ ইজ স্ট্রং রুটস। গাইজ ওখানে তার মানে বলার চেষ্টা করা হচ্ছে যে স্ট্রং রুটস মানে তোমার আপব্রিঙ্গিং, মানে তুমি ছোটোবেলায় যেভাবে বড় হচ্ছ, বা যে পরিবেশে বড় হচ্ছে, বা যা দেখে বড় হচ্ছে, বা যে ভ্যালিউজ তুমি ছোটোবেলায় পাচ্ছ, সেটাই কিন্তু তোমাকে ইন ইউর লাইফ দোজ থিংস আর গোয়িং টু হেল্প ইউ। জাস্ট লাইক রুটস। একটা গাছ যদি খুব বড় এবং ফ্লারিশ করতে চায় এবং একটা বৃক্ষে পরিণত হতে যায়, তাহলে কিন্তু মেন ফান্ডামেন্টাল হচ্ছে রুটস। সেই রুটসগুলো যদি, শিকড় যদি স্ট্রং না হয়, তাহলে কিন্তু গাছটা কোনোদিনও ফ্লারিশ করবে না। সো সেই জিনিসটাই এখানে বলার চেষ্টা করেছে, সেই জন্য স্ট্রং রুটস নামটা দেওয়া হয়েছে। যে কেন স্ট্রং রুট, যে উনি মানে এপিজে আব্দুল কালাম বলতে চাইছেন যে তুমি যখন বড় হচ্ছ, তোমার বিলিভস, তোমার এনভায়রনমেন্ট এবং তোমার লার্নিংস, এই সমস্ত জিনিসগুলো যদি স্ট্রং হয়, তবেই দ্যাট মিনস ইউর রুটস আর স্ট্রং, তবে কিন্তু লেটার ইন ইউর লাইফ ইউ উইল বিকাম আ ট্রি, তোমার পরে তুমি একটা বৃক্ষে পরিণত হতে পারো। ওকে গাইজ, সো আই হোপ you like this explanation. If you have any feedback for me, please write that in the comments below and I'll be happy to read them. Thank you for watching. Thank you for listening. Have a beautiful day. Tata.